তোর অবস্থা কি? তুই আসলি না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের তথ্যভিত্তিক কিন্তু আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? জি, জি, ওয়ালাইকুম শুনতে পাচ্ছি আসসালাম। ভাই। শুনতে পাচ্ছি? ওকে, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আবারও শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান যে মুক্ত মতামত। আর আজকের এই মুক্ত মতামত অনুষ্ঠানটা লেট হওয়ার কারণে আপনাদের কাছে আহ, দুঃখ প্রকাশ করছি। আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে 9:30টার অনুষ্ঠানটি পিছিয়ে 9টার অনুষ্ঠানটি পিছিয়ে 9:30 করতে হয়েছে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের যে টক শো আলোচনা, আজকের এই আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের দেবহাটা উপজেলার আহ্বায়ক। আরো উপস্থিত আছেন সাতক্ষীরার সর্বোচ্চ বিদ্যাপাঠ, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের আহ্বায়ক শাহরিয়ার। আজকের আলোচনার বিষয় গণ অধিকারের সাথে আগামী দিনের পথ চলা। অর্থাৎ আপনারা সবাই অবগত আছেন গণ অধিকার পরিষদের একটি অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ। আর এই ছাত্র অধিকার পরিষদের দায়িত্বপ্রাপ্ত 3 কর্মীর সাথেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাজানো হচ্ছিল, বাট নেটওয়ার্ক সমস্যা বা টেকনিক্যাল কোনো সমস্যার কারণে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতির সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই। উনি হয়তো আমাদের অনুষ্ঠান চলাচল সময় উনি জয়েন হতে পারে। শুরুতেই আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা। তারা তাদের অনেক ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছে। আমি একে একে প্রথমে যেতে চাই সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ আলম জীবন ভাইয়ের কাছে। মাহফুজ আলম জীবন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, রায়হান কবির ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের অনুষ্ঠান সমাজের জন্য। আমি যেহেতু আমাদের অনুষ্ঠানটা সাজানো হচ্ছে একটা টক শো, আজকে টক শোর আলোচনার বিষয় হচ্ছে গণ অধিকারের সাথে আগামী দিনের পথ চলা। তো প্রথমে আপনি আপনার নাম, পরিচয় এবং পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যক্তি জীবন নিয়ে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে শেষ করবেন। জি, ধন্যবাদ রায়হান কবির ভাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের সঞ্চালক রায়হান কবির ভাইকে, এবং আমার সহযোগী আর কি আমার আপনার সহযোদ্ধা আল শাহরিয়ার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা কলেজ শাখার আহ্বায়ককে। আমার পরিচয় আমি একজন ছাত্র। প্রথমত আমি আপনার অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আর আমার বয়সটাও আপনার 26 বছর। তো আমার রাজনৈতিক জীবন আর কি পথ চলা ছাত্র অধিকার পরিষদের সাথে এই অল্প কয়েকদিনের ভিতরে আর কি অনুষ্ঠিত হয়েছে আর কি। আগামীতে আমরা যে ছাত্র অধিকার পরিষদকে আর কি অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। আর নিজেকেও একজন ছাত্র অধিকার পরিষদের আপনার সুযোগ্য কর্মী হিসেবে প্রমাণ করার জন্য আমি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে দেওয়াট উপজেলাতে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, এবং দেওয়াট উপজেলাকে ছাত্র অধিকার পরিষদের একটি পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছে আর কি। তো ছাত্র আচ্ছা, অধিকার পরিষদ। জি জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি যেতে চাই আমাদের অনুষ্ঠানের আমন্ত্রিত আরো এক অতিথি, সাতক্ষীরার সর্বোচ্চ বিদ্যাপীঠ সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের আহ্বায়ক আল শাহরিয়ার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, ধন্যবাদ। আপনি আপনার নাম,
পরিচয় এবং পেশা শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা অধিকার প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজকে এই মতামত অনুষ্ঠানে সর্বপ্রথম ধন্যবাদ জানাই সঞ্চালনায় আছেন রায়হান কবির ভাইকে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দেবাটা উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ আলম ভাই। আমার পরিচয় আমি নাম মোহাম্মদ শাহরিয়ার, এখন বর্তমান MBA তে অধ্যয়ন আছি সাতক্ষীরা সরকারি কলেজ, এবং আমি বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজ শাখায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছে। জি ধন্যবাদ শাহরিয়ার ভাই আপনাকে। আচ্ছা, আলোচনার শুরুতেই আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই। আমার মনে হয় আপনারা আজকে আমার সাথে যে 3 জন অতিথি আমার সাথে যুক্ত ছিল, বর্তমানে যে 2 জন আমার সাথে আছে, 3 জনই বা 2 জন যারা রানিং আছে, সবাই রাজনৈতিক প্ল্যাটফর্মে নিউ, নতুন ভাবে, আমি যতটুকু মনে করতেছি। আমি ধারণা কি সঠিক নাকি মিথ্যা? জি অবশ্যই রায়হান কবির ভাই। আচ্ছা সঠিক। আচ্ছা, আমি খোলামেলা একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনাদের এই হঠাৎ করে রাজনৈতিক দলের প্রতি বা রাজনৈতিক যাওয়ার আগ্রহ কেন? আমি যেতে যাচ্ছি মাহফুজ আলম জীবন ভাইয়ের কাছে। জি ধন্যবাদ রায়হান কবির ভাই। আসলে এখন যে বর্তমানে যে পরিস্থিতি, আসলে আমাদেরকে রাজনৈতিক সচেতনতা গ্রহণ করা খুবই জরুরি। যদি আমরা তরুণরা যদি রাজনীতি সচেতন না হই, তবে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির ধারাটা আসলে এককেন্দ্রিক চলে যাচ্ছে আর কি। কিছু অযোগ্য ব্যক্তিদের হাতে আর কি রাজনীতির পরিবেশগুলো চলে যাচ্ছে। এই জন্য আমরা তরুণরা আর কি আপনার রাজনীতির এই প্ল্যাটফর্ম গুলো বেছে নিয়েছি, যাতে ভবিষ্যতে বাংলাদেশ ভালো একটা বাংলাদেশে পরিণত হতে পারে। এই জন্যই আর কি আমরা এই রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে আসা এবং বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আর কি আমাদের এই রাজনৈতিক পরিবেশের ভিতরে আপনার প্রবেশ করা। জি জি ধন্যবাদ। আচ্ছা, আমি শাহরিয়ার ভাই যেহেতু উনি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের একজন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, আমি ওনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। স্বৈরাচার পতনের যে বিগত 15+2 বছরের আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের যে ছাত্রদের ভূমিকা বা অগ্রণী ভূমিকা সম্পর্কে আপনি কিছু বলবেন আমাদেরকে? আপনি জানেন যে স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এসেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 2018 সালে প্রথম কোটা সংস্কার মধ্য দিয়ে এই বাংলাদেশ ছাত্র অধিকার প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় 2024-এ এই আমরা মনে হয় কথা শুনতে পাচ্ছি না, ওনার হয়তো নেটওয়ার্ক কিন্তু সমস্যার কারণে। আচ্ছা, আমি যেতে চাই জীবন মাহফুজ আলম জীবন ভাইয়ের কাছে। যে জীবন ভাই, যে স্বৈরাচার পতনের ছাত্র অধিকার পরিষদের আপনাদের ভূমিকা এবং যে স্বৈরাচার পতনের যে আন্দোলনের প্ল্যাটফর্ম 2024, অনেকে জানে, আবার এটা শুরু হয়েছিল 2018 সালের থেকেই। তো আপনার ব্যক্তিগত দিক থেকে স্বৈরাচার পতনে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা কতটুকু ছিল এবং তারা কিভাবে এটা সামনের দিকে এগিয়েছে এবং তাদের পটভূমি কি ছিল, এটা একটু আপনি আমাকে বলবেন। জি রায়হান কবির ভাই, আমরা 2018 সালে আমরা প্রথম কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আসলে আপনার ছাত্র অধিকার পরিষদের জন্ম। প্রথমে যে কোটাটা আর কি আমাদের সামনে উপস্থিত হয়েছিল, সেই কোটার যে আপনার বৈষম্য তৈরি হয়েছিল, সেটার বিরুদ্ধে প্রথম আপনার যে ছাত্ররা দাঁড়িয়েছিল আর কি, সেই ছাত্রদের হাত দিয়ে আর কি ছাত্র অধিকার পরিষদের জন্ম। সেখান থেকে তারা রাজপথে দীর্ঘ 9 মাস আর কি সংগ্রামের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদকে একটি অন্যতম পর্যায়ে আর কি নিয়ে গেছে। তো সেই সময় ছাত্ররা তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের যে স্যাক্রিফাইস, তারা অসংখ্য বার আর কি আপনার রাস্তায় বসে আন্দোলন করেছে এবং সরকারকে তারা ভাই আমি আপনাকে একটা থামিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আপনি যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মে নতুন,
তো জি বাংলাদেশে তো আরো বেশ কিছু রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আপনি জি নিশ্চয়ই অবগত আছেন। বিএনপি আছে, জামাত আছে, আরো বেশ কয়েকটা, আমি নাম না ধরে অনেকগুলো আছে। তো সব যে বড় বড় দল, এইগুলাতে আপনি যোগ দেওয়া বা সেই রাজনৈতিক দল নিয়ে কাজ করা থেকে বিরত থেকে আপনি কেন এই যে আহ, গণ অধিকার পরিষদের, ছাত্র অধিকার পরিষদের আপনি দায়িত্ব নিয়ে কেন আপনি এগোচ্ছেন, এটার কারণ কি? রান ভাই, আপনি খেয়াল করবেন যে বিগত যে 16.5 বছর ধরে যে আওয়ামী ফ্যাসিস্ট আমাদের বাংলাদেশে আর কি ভূতের মতো চেপেছিল, তো এই আওয়ামী ফ্যাসিস্টকে বিদায় করার জন্য বহুত রাজনৈতিক দল অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু আমি আর কি বলতে চাই যে তারা হয়তো কোনো কারণে আর কি ব্যর্থ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যে ছাত্ররা আর কি একত্রিত হয়ে যে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেখানে মনে করেন যে অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, হামলা মামলা শিকার হয়েও কিন্তু এই ছাত্ররা কিন্তু দমে যায় নাই। ছাত্ররা কিন্তু তাদের আন্দোলন আর কি চালিয়ে গিয়েছে সেই সময়ও তারা সরকার পর্যায় থেকেও ছাত্রদের উপরে নির্মম ভাবে অত্যাচার করেছে, পুলিশ বাহিনী দিয়ে, তাদের পুলিশ লীগ বাহিনী দিয়ে আর কি। তো তারা এই সমস্ত হামলা মামলার শিকার হয়েও তাদেরকে ভয়ে না পেয়েও যে তারা অদম্য সাহসের পরিচয় দিয়েছে, সেটা কিন্তু হচ্ছে অভাবনীয়। তারা 2018 সাল থেকে কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে তাদের কিন্তু বীরত্বের পরিচয় আর কি দেওয়া শুরু করছে বলে আমি মনে করি। তো অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তারা সেইভাবে আর কি আমি এইখানে জায়গা করতে পারে নাই। তো ছাত্র অধিকার পরিষদ সেই শুরু থেকেই যেমন আপনার অবস্থানে ছিল, এখনো আচ্ছা, পর্যন্ত আপনার আমি আপনার মনে কথা করি। মতে, আপনার আপনার কথা মতে আহ, আহ, যে অন্যান্য রাজনৈতিক দলের থেকে আপনার ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদের রাজনৈতিক ধারাটা একটু ভিন্ন। তো এই জি ভিন্ন বা এই অ্যাক্টিভলি, পার্থক্যটা কি? হ্যাঁ, যে তারা হচ্ছে আমাদের অ্যাক্টিভলি আমাদের কাজ মাঝে করার মধ্য দিয়ে আর কি তারা তাদের। আমাদের মাঝে যুক্ত হতে পেরেছেন এমডি আজহারুল ইসলাম সাকি। উনি দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শ্যামনগর উপজেলার। উনি ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? আমি অনুগ্রহপূর্বক আপনার জানাচ্ছি, আপনি একটু প্লিজ একটা ভালো স্পেসে যে আপনি কথা বলবেন, আপনার কথা সুযোগ দেবো। সরি, জীবন ভাই, আপনি আপনাকে যেটা প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা, তার আগে আমি একটু লাইভে যেতে চাই। লাইভে আমাদের সাথে যুক্ত আছে এমডি সাকিব আল হাসান, যার কথা না বললে নয়। সাকিব আল হাসান কি সেই সাকিব? কিন্তু সেই সাকিব না, অন্য সাকিব। আমাদের সাথে যুক্ত আছে নূর আলম ভাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সাথে আছেন আব্দুল আজিজ নয়ন, সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। ছাত্র অধিকার পরিষদের নবগঠিত যে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের আহ্বায়ক শাহরিয়ার, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নবগঠিত ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ আলম জীবন আমাদের সাথে উপস্থিত আছেন, আরো আহ, দুই সহকর্মী। রাজনৈতিক প্ল্যাটফর্মে তিনজনে একবারে নতুন ভাবে পা রাখা, তারপরেও তাদের নিয়ে আজকে টকশোর আয়োজন। আজকে টকশোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আর দর্শক আপনারা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে যারা টকশোতে আছে সবাই নতুন প্ল্যাটফর্ম, ফার্স্ট যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে ইনভলভ, তারা যে স্পষ্টভাবে ভালোভাবে কথা বলবে সেটাও এক্সপিরিয়েন্স নাই। কারণ আপনারা যারা আছেন, এই যে জেনারেশনটা, যদি ধরা হয় 17 বছর একটা মানুষের হচ্ছে যে ম্যাচুরিটি কিন্তু আসে বাংলাদেশের যে 18 বছর পরে সে আর কি ম্যাচুরিটি আছে। তো আমি যদি জীবন ভাইকে কিছু প্রশ্ন করতে চাই, তার বয়স আমি ধরলাম 24, কথার কথা এক্সাম্পল হিসেবে। তো 16 বছর তো 17 বছর, 17 বছর ধরে যদি সে দেখেছে কি যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট ছাত্রলীগ এগুলো দেখছে, তাহলে তার বয়সের 3 ভাগের 2 ভাগ দেখছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ধারা। এখন যখন তার বয়স 8 বছর বা 10 বছর, তখন তো আসলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হওয়া বা রাজনৈতিক নিয়ে বোঝার মতো ক্ষমতা মানুষের থাকে না। তো যেহেতু এই ফেসিস্টটাকে বাংলাদেশ থেকে আহ, তাদের ক্ষমতার যে অপব্যবহার সেটা অবসান ঘটিয়ে
ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে নতুন ভাবে রাজনীতি পা রাখতেছে মাহফুজ আলম জীবন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ছাত্র অধিকার পরিষদের আহ, নবগঠিত কমিটির আহ্বায়ক। আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন আজহুল ইসলাম সাকিব ভাই। সাকিব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই। হ্যাঁ, আসলে ভার্চুয়াল টক শো আর ফিজিক্যাল টক শো অনেকটাই ভিন্ন থাকে, কারণ এটা টেকনিক্যাল অনেক ইস্যু থাকে। তো লেট হয়েছে আমাদের অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল 9টায়, বাট আমরা ভাই আন্তরিকভাবে দুঃখিত, আমার ব্রডের অসুবিধার কারণে আমি সময় মতো যুক্ত হতে পারিনি, বাট 9টার থেকে আপনাদের এখানে জয়েন্ট হবে বলে বসেছিলাম আপনাদের জন্য। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আবার একটু আপনার কাছে যেতে চাই যে হাজরুল ইসলাম সাকিব ভাই, আপনার নাম, পরিচয় এবং পেশা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ব্যক্তি জীবন নিয়ে আপনি 2 মিনিটে দ্রুত শেষ করবেন। না এখন হবে না, কালকে আসবেন। এখন হবে না। আমাকে কথা বলতে দেওয়ার জন্য মুক্ত বাংলা মুক্ত মতামত টকশো অনুষ্ঠানে প্রিয় সঞ্চালক, প্রিয় ভাই রাহান ভাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আমি আজহারুল ইসলাম সাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এবং শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে অনার্স 3rd ইয়ারে, এবং আমার পেশা হচ্ছে ব্যবসা। যাক, ধন্যবাদ। হ্যাঁ, আমি আপনার কাছে আবার যেতে চাই, একটু পরে যাব, সমস্যা নেই। আমি আর আমাদের টক শো অনুষ্ঠানের মাঝে আমি কিছু কথা বলতে চাই। আন্দোলন পরবর্তী যে কার্যক্রম আমরা দেখেছি, আন্দোলনের সময় ছাত্র অধিকার পরিষদের যে অগ্রণী ভূমিকা আমি দেখেছি, বা আমার জানা মতে ক্ষুদ্র জ্ঞানে এই ছাত্রদের নিয়ে গঠিত হয় এই ছাত্র আন্দোলন বা ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদ, যেটা শুরু হয় একবার রাজপথ থেকেই ছাত্রদের নিয়ে 2018 সালের যে কোঠা সংস্কার আন্দোলন এবং সরকার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলা থেকে আস্তে আস্তে সৃষ্টি হয়েছে এই ছাত্র অধিকার পরিষদ। আমার মাহফুজ আলম জীবন ভাই, আমি কি ভুল বলছি? জি, আপনি অবশ্যই ঠিক বলছেন। আমি আপনার সাথে একটা যোগ করতে চাই। আসলে ছাত্র অধিকার পরিষদ এমন একটি সংগঠন, যে সংগঠন না হলে আর কি, আমি আমার নিজের দলের কথাই বলি, গণ অধিকার পরিষদ আসতো না, শ্রম অধিকার পরিষদ আসতো না, প্রবাসী অধিকার আসতো না, এমনকি হচ্ছে এই যে 24-এর গণ অভ্যুত্থান, এটাও কিন্তু ছাত্র অধিকার পরিষদ যদি না থাকতো, আমি মনে করি যে 24-এর গণ অভ্যুত্থানটাও কখনো হচ্ছে সম্ভব হতো না। আজকে এটা ছাত্র আপনি অধিকার পরিষদ। আচ্ছা, এই যে হচ্ছে আপনার কথা বললেন যে এইটা না থাকলে তো সম্ভব হতো না, আসলে তাহলে কি এই যে আন্দোলনটা ডাক দিয়েছিল, এটা কি তারা কি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে ছিল? অবশ্যই ছাত্র অধিকার পরিষদই হচ্ছে আপনার এটার ভিত্তিপ্রস্তর আর কি স্থাপন করেছিল। ছাত্র অধিকার পরিষদ যদি এটার ভিত্তি স্থাপন না করতো, আজকে হয়তো এই যে আন্দোলন, এত বড় আন্দোলন, এটা কখনো সম্ভব হতো না। ছাত্র আচ্ছা, অধিকার পরিষদ। জি ধন্যবাদ। মাহফুজ আলম জীবন ভাই, আপনার কাছে আপনি যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মে নতুন ভাবে পাওয়ার রাখছেন, তো আপনি আপনার এলাকায় এই যে ছাত্র অধিকার পরিষদের বা গণ অধিকার পরিষদে মানুষের মনের এই অল্প কয়েকদিনের মধ্যে আপনি কেমন ধারণা পেয়েছেন? জি রাহান ভাই, এটা একটি হচ্ছে নতুন সংগঠন। আমি মনে করি যে দেশে হচ্ছে আপনার যে কয়টি হচ্ছে সংগঠন আর কি আপনার রাজনৈতিক দল নিবন্ধিত আছে, তার ভিতরে সবচেয়ে আপনার শেষে নিবন্ধিত দল হচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা জানি যে 51 থেকে 52টা দল আর কি হচ্ছে আপনার নিবন্ধিত দল হিসেবে বর্তমান হচ্ছে কাজ করে যাচ্ছে বাংলাদেশে। তার ভিতরে হচ্ছে আপনার ছাত্র অধিকার কিংবা হচ্ছে গণ অধিকার পরিষদ সব থেকে শেষ পর্যায়ে। তো সেই ক্ষেত্রে যদি জনপ্রিয়তার দিক থেকে আমি ধরি, তো গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কিন্তু এখন যে শীর্ষ 3টা দল আছে তাদের আর কি পরবর্তীতেই। আর অন্যান্য যে অনেকগুলো দল আছে তার থেকে কিন্তু হচ্ছে গণ অধিকার পরিষদ অনেকটাই এগিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো আমাদের হচ্ছে এলাকায় কিংবা হচ্ছে আমাদের উপজেলাতে গণ অধিকার পরিষদকে আরো মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি আপনার এলাকার মানুষের একটা এলাকার মানুষের অনেকেই ধারণা আমরা দেখি, অনেকেই বিভিন্ন জায়গায় কমেন্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট চলে গিয়েছে, মানে এখন বিএনপি সবকিছু, এরকম কোনো কিছু আপনার এলাকায় কি অবস্থান করছে নাকি আপনি সাড়া পাচ্ছেন আপনার এলাকাতে? আচ্ছা, এটা হতে পারে রাহান ভাই, কারণ হচ্ছে মনে করেন যে প্রতিটা দলের ভিতরেই ভালো খারাপ সবকিছুই থাকবে। তো
তো এই যে অসংখ্য ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে যে এই ফ্যাসিবাদ সরকারের পতন হলো, তো আমরা চাই যে আর কোনো ফ্যাসিবাদ কি যেন আমাদের সমাজে কায়েম না হয়। সেজন্য আর কি আমরা সবসময় তৎপর থাকবো, এবং আমরা যারা আর কি এই ফ্যাসিবাদী আর কি আবারও নতুন করে কায়েম করার চেষ্টা করতেছে, আমরা তাদের বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকবো, এবং তাদেরকে সবসময় আমরা আর কি আপনারা জানান দিব যে যেভাবে আর কি 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, অবশ্যই নতুন কোনো ফ্যাসিস্ট যদি আমাদের সমাজে তৈরি হয়, আমরাও তাদেরকে সেভাবেই আর কি বিতাড়িত করব। জি, ধন্যবাদ মাহফুজ আলম জীবন ভাইকে, আপনার সাথে বেশ অনেকক্ষণ কথা বললাম। আমি এবার যেতে চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এমডি আজহারুল ইসলাম সাকি। এমডি আজহারুল ইসলাম সাকি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তো ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আজকে মাহফুজ আলম জীবন ভাই, আপনার কাছে আমি যেতে চাই। আমাদের আমন্ত্রিত দুই অতিথির অনেক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শাহরিয়ার ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শাহরিয়ার ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, জীবন ভাই, ওনাদের আপনার শাহরিয়ার এবং হচ্ছে আজহারুল ভাই, ওনার দুজনে হয়তো নেটওয়ার্ক সমস্যা, ওনারা হয়তো কথা বলতে পারছে না। আমি আপনার সাথে আবার যেতে চাই যে আপনি কিছুক্ষণ আগে আমাকে বিস্তারিত বলছিলেন, বাট হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে বিস্তারিত দর্শককে আমরা শোনাতে পারি নাই। একবারে খুব স্বাভাবিক বা সিম্পল একটা প্রশ্ন, সেটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল থেকে এই দলের পার্থক্যর মূল জায়গাটা কোথায়? ভাই, যে কোনো দলের আর কি নেগেটিভিটি পজিটিভিটি দুইটাই আছে আর কি। তো আমরা যখন পূর্বের রাজনীতিগুলো দেখেছি বা পূর্বের যে রাজনৈতিক দলগুলো আমাদের ভিতরে ছিল, আমরা যে কোনো ভালো খারাপের ভিতরে আর কি যখন পজিটিভিটি থাকে, তো তখন আমরা নেগেটিভিটি খুঁজি। তো আমি দেখেছি যে পূর্বের যে রাজনৈতিক দলগুলো আমাদের ভিতরে ছিল, বা আওয়ামী লীগ নামে যে সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী দল আমাদের বাংলাদেশে ছিল, তো তাদের যে আহ, কাজকর্ম কিংবা তাদের যে আপনার কাজের প্রতিফলন, তার ভিতরে আমি বেশিরভাগটা আর কি আপনার নেগেটিভিটি আর কি পেয়েছি। যার কারণে নেগেটিভিটি থেকে আমি আসলে পজিটিভ কিছু আর কি খোঁজার চেষ্টা করছি আর কি। সেই খাতিরে আর কি আপনার অন্যান্য রাজনৈতিক দল থেকে মনে করি যে ছাত্র অধিকার পরিষদ কিংবা গণ অধিকার পরিষদ অনেকটাই এগিয়ে। দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতি, যে দলকানা যে আসলে রাজনীতি আমাদের সমাজে আর কি তৈরি হয়েছিল, সেই দলকানা রাজনীতির বাইরে আর কি গণ অধিকার পরিষদ, আর ভবিষ্যতেও আমি আর কি আশা করব যে আমাদের গণ অধিকার পরিষদ যাতে কখনো এরকম দলকানা রাজনীতি না করে, বা গণ অধিকার পরিষদের সকল সদস্যদেরকে আহ্বান করব যেন লেজুর ভিত্তিক কোনো দলকানা রাজনীতি যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠা না করে। সব সময় যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়, এই পক্ষেই আর কি যেন তারা সারাক্ষণ কথা বলতে পারে। জি, ধন্যবাদ জীবন ভাই। আমি একটু আমার লাইভে যেতে চাই যে আমাদের সাকিব আল হাসান, কর্মী বান্ধব দল, গণতন্ত্রগামী দল। দর্শক, আপনারা যারা লাইভে আছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, কারণ আজকে আমাদের যে আমন্ত্রিত 3 অতিথি ছিল, দুর্ভাগ্যজনিত কারণে অথবা নেটওয়ার্ক ইস্যুর কারণে তাদের দুইজনের কথা আমরা আসলে ভালোভাবে শুনতে পাচ্ছি না। আমাদের মাঝে কাজী আমিনুর আদনান, উনি কোনো প্রশ্ন করার জন্য জয়েন হতে চাচ্ছে কি আমি জানি না। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন এনামুল হক রাজীব, জেলা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাকে অভিনন্দন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শ্যামনগর উপজেলা থেকে অভিনন্দন। আপনাকে অভিনন্দন। শাহরিয়ার ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? শাহরিয়ার ভাই, জি, কাজী আমিনুর আদনান,
কাজী আমিনুল জি আদনান। জি, আসসালামু আহ, আলাইকুম। আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি আপনাকে বেশ কিছুক্ষণ ধরে নক করতেছি যে আপনার অনুষ্ঠানে আসলে আমাদের অনুষ্ঠানের আরো একজন আমন্ত্রিত অতিথি ছিল কাজী আমিনুল আদনান। এটা হঠাৎই হচ্ছে ফিক্স করা হয়। কাজী আমিনুল আদনান, আপনাকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে ক- অংশগ্রহণ করার জন্য। আচ্ছা শাহরিয়ার ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা সরকারি কলেজের আহ্বায়ক আল শাহরিয়ার। আচ্ছা আ- আচ্ছা জীবন ভাই, আমি আপনার কাছে যেতে চাই। আসলে আজকে টকশোটা যেন একটু ভিন্ন রকম অনুষ্ঠান হয়ে গেছে। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দুর সবারই নেটওয়ার্ক সমস্যা বা কোনো সমস্যার কারণে হয়তো কথা আসলে আমি আমার নিজের জায়গা থেকেই যে স্কোপ যেগুলো ছিল সেগুলো আসলে আমি বলতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি জীবন ভাই আপনার সাথে কথা বলি। সেটা হচ্ছে আহ, যারা নতুন ভাবে রাজনীতি প্ল্যাটফর্মে যুক্ত হতে চায় বা আপনার এলাকাতেই যারা হচ্ছে নতুন ভাবে রাজনীতিতে, আচ্ছা আমি তার আগে একটা প্রশ্ন করি যে মানুষের মনে এখন একটা নেগেটিভ চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে যে যারা রাজনীতি করে, হ্যাঁ যারা রাজনীতিতে আসে বা রাজনীতি করে, আসলে এদেরকে এখন কিছু শ্রেণী মানুষ ভালো চোখে দেখে না। ভালো চোখে দেখে না মানে মনে করে যে রাজনৈতিক ব্যক্তি মানে তারা হচ্ছে আহ, মানুষের কাছ থেকে নির্বিচারে অর্থ নিবে, মানুষের কাছ থেকে মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে, এরকম একটা ধ্যান ধারণা অনেক শ্রেণীর মানুষের কাছে আছে। তো আপনি আপনার জায়গা থেকে আপনার এলাকার দের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই ছাত্র অধিকার পরিষদ নিয়ে? জি রাহান ভাই, আপনি বিগত দিনে লক্ষ্য করবেন যে বাংলাদেশে যে রাজনৈতিক আর কি আপনার পরিস্থিতিটা ছিল, সেখানে একটা মনে করেন যে রাজনীতি করলেই আর কি আপনার বিভিন্ন জায়গা থেকে টাকা আর কি আসার একটা ধান্দা করা যেত। বিভিন্ন জায়গায় মনে করেন আপনার অধিকারকে ফলানো যেত, আপনি অন্যায়ভাবে কারোর উপরে আর কি নির্যাতন করতে পারতেন। এগুলো আবার মনে করেন যে দলের বড় বড় আর কি আপনার লিডার যারা ছিল তারা এগুলোকে সাপোর্ট করতে আসে। তারা বিভিন্ন মনে করেন যে এলাকায় বিভিন্ন যদি কোনো অবকাঠামোগত যদি কোনো কাজ চলে আসতো, তো তারা সবসময় পায়তারা করতো যে কিভাবে আমরা এখান থেকে আর কি একটু স্বাবলম্বী হইতে পারি, কিভাবে এখান থেকে আমরা নিজেদের পকেটকে আর কি ভারী করতে পারি। তো তাহলে এই কি যে পরিবেশ, রাজনীতি মানে কি এরকম কিছু যে অন্যের টাকা মেরে নিজের পকেট গরম করা, এরকম কোনো কিছু? এই যে অন্যের টাকা মেরে নিজের আর কি পকেট গরম করা, এই রাজনীতিটা আসলে তৈরি করেছে আমরা দেখেছি যে আওয়ামী ফ্যাসিস্ট যারা, এইগুলো আর কি তাদের হাত থেকে আর কি তৈরি। তো আমরা যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটার মাধ্যমে আমরা এটাই জানান দিতে চাই যে ভবিষ্যতে যেন আমরা কখনো এরকম কোনো রাজনীতিতে আর কি আমরা প্রবেশ না করি। তো আমাদের ইচ্ছে আপনার ইচ্ছা, আমার ব্যক্তিগত মতামত যে একজন নেতার কিন্তু অনেক দায়িত্ব। একজন নেতা মানে হচ্ছে তার কাঁধের উপরে অনেকগুলো বোঝা আর কি চেপে আছে এই সমাজের বিভিন্ন আপনার যে অবকাঠামোগুলো যে উন্নয়নগুলো আর কি ব্যথিত হয়ে আছে, সেগুলো তাকে আর কি বহন করতে হয় উন্নয়ন করার জন্য। তো তাকে এইসব বিষয়গুলো নজর দিতে হয়, তারপর তাকে ভালো নেতৃত্ব দিতে হয়, সমাজে যেন তার দুইটা কথা মানুষ শুনে মূল্যায়ন করে, এই সমস্ত আর কি পর্যায়ে তাকে পৌঁছাতে হয়। তো এইখান থেকে মনে করেন যে টাকা পয়সা কামানোর কোনো আর কি সিস্টেম নাই, এইখানে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো আর কি কাজগুলো একজন নেতার আর কি করতে হয়। তো আমরা এর আগে দেখেছি যে অযোগ্য ব্যক্তিগুলো আর কি তাদের চেয়ার গুলোতে বসছে, তারা বিভিন্ন সময় দুর্নীতি লুটপাট করছে, বিভিন্ন পর্যায়ে তাদের হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা চাঁদাবাজি করছে। দেশের ভিতরে যে ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠনটা ছিল, তারা বিভিন্ন জায়গায় অন্যায় অপকর্ম করতো, এইগুলো আবার হচ্ছে তাদের দলীয় যে নেতাকর্মগুলো ছিল তারা এগুলো সাপোর্ট করতো। আসলে তাদের তাদের কাজকর্ম গুলোই ছিল আর কি সন্ত্রাসী কাজকর্ম। তারা সমাজের জি, ভিতরে সবসময় জি জীবন জি ভাই, রায়হান আমি ভাই। টকশো জুড়ে তো সারাদিন টকশো জুড়ে আপনার সাথে কথা বলতেছি। আমি এখন যেতে চাই এমডি আজহারুল ইসলাম সাকিব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আপনি আপনার হ্যাঁ মিউটটা। ভাই, শুনতে পাচ্ছি। জি, আসলে আমাদের অনুষ্ঠানের হাতে আর সময় আছে 15 মিনিট, এর মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, ঠিক আছে? ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমার ত্রুটির জন্য। আর আমি ব্যবসা প্রতিষ্ঠানে তো ছিলাম, এই জন্যই আমাদের দোকান স্বাভাবিক 10টায় বন্ধ করা হয়। আচ্ছা, এখন আমি দোকানে আমি বসে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই।
আপনি কি রাজনৈতিক প্ল্যাটফর্মে কি নতুন নাকি এর আগে আপনারা রাজনীতিতে ছিলেন? না ভাই, তো আমি 5ই আগস্ট হচ্ছে ফার্স্ট শুরু থেকে ভাই। মানে 5ই আগস্টের আগে আপনি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন নাকি হ্যাঁ, 5ই আমরা আগস্টের পর? আমি 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 2019 সাল থেকে শ্যামনগরে দায়িত্ব পালন করতেছি। আমি সাতক্ষীরা জেলা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলাম, পরবর্তীতে শ্যামনগরে আহ্বায়ক ছিলাম, পরবর্তীতে সভাপতি হয়েছি ভাই ফার্স্ট থেকেই। আচ্ছা, যেহেতু আপনি 2019 সাল থেকে জি জি এই ছাত্র অধিকার পরিষদের সাথে আপনি যুক্ত ছিলেন, জি জি সেক্ষেত্রে আপনি 5ই আগস্টের পরে যে নবগঠিত কমিটি সেখানে আপনি সভাপতি দায়িত্ব পালন করতেছেন। তো 5 আগস্টের পরে 24 জি জি না, হ্যাঁ, আমাদের কমিটি পেয়েছি 5 আগস্টের পরে না, 5 আগস্টের আগে পেয়েছি কমিটি, শ্যামনগরের কমিটি। আচ্ছা ঠিক আছে, আমি সেটা ধরলাম তো নবগঠিত কমিটি। তো এই যে 2024-এর যে গণ অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা কতটুকু ছিল, এটা আপনি একটু শর্টে বলবেন। জি, ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটা সংগঠন, যে সংগঠনে ভিপি নুরুল হক নূর ভাই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যম দিয়ে প্রথমে যখন ফার্স্ট শুরু করে, তখন কোটা সংস্কার এই যে শেখ হাসিনা পতনের যে আন্দোলনটা হইলো, এটা ভিপি নুরুল হক নূর ভাই প্রথমে উনি শুরু করেন। তারপরে তখন একটা আমাদের সংগঠনের নাম দেওয়া হয় বাংলাদেশ ছাত্র সংরক্ষণ পরিষদ। পরবর্তীতে ভিপি নুরুল হক নূর ভাই চিন্তা করলো যে বাংলাদেশের যে এই রাজনীতির ধারা, বিভিন্ন রাজনীতি, অনিয়ম, দুর্নীতি, মানুষের অধিকার নেই, বৈষম্য চারিদিকে, ঘুষ, সুদ, একেবারে মহামারী রাহাজারিতে যখন পরিপূর্ণ, তখন নুরুল হক নূর ভাই চিন্তা করলো যে আমাদের একটা সংগঠন করা দরকার, আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাদের একটা রাজনীতি করা দরকার। তখন তিনি গণ অধিকার পরিষদ নামে একটা সংগঠন করে, যেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই শেখ হাসিনার চক্রান্তে বা আওয়ামী লীগের চক্রান্তে আগে কখনো নিবন্ধন পাইনি, আমরা চেষ্টা করেছি। যখন শেখ হাসিনা দোসরদের বা আওয়ামী লীগ হায়নাদের বিরুদ্ধে যখন কেউ কথা বলার সাহস রাখতো না, রাজপথে আসতে পারতো না, গর্তের ভিতরেই লুকাই থাকতো এক প্রকার, সেই সময় কিন্তু আমরা জানি এবং বাংলার মানুষই জানে এবং সচেতন সমাজই জানে, ভিপি নুরুল হক নূর ভাই সে সময় এক প্রকার একানিষ্ঠ ভাবে তিনি রাজপথে ছিলেন এক যে আমি নাগারে। আমরা করতে চাই জি জি সেটা হচ্ছে যে 5ই আগস্টের আগে যে আন্দোলনটা হচ্ছিল, যে ফ্যাসিস্টে তাড়ানোর যে আন্দোলন বা জি জি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা যেটা সবাই জানি, এই জি বৈষম্য জি বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম পর্যায়ের প্রথম পর্যায়ে যারা ছিল, আসলে এটাকে তাহলে যে 2018 সালের যে আন্দোলনটা ছিল, যেটার নেতৃত্ব হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে যে বিভিন্নর মাধ্যমে আসে, সেই ধারাবাহিকতা ধরেই কি হচ্ছে 2024 সালের আহ, জি জি এই যে আমাদের যে আপনার সমন্বয়ক যে নাহিদ, ইনি কিন্তু ভিপি নুরুল হক নূর ভাইয়ের হাতে গড়া একেবারে কর্মী। তিনি হচ্ছে পর্বে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি সভাপতির দায়িত্ব পালন করছে। এই যে মানুষ মানুষ এই যে হচ্ছে গণ অধিকার পরিষদ বা ছাত্র গণ অধিকার পরিষদ বাংলাদেশের সর্বলাস্ট নিবন্ধিত একটা রাজনৈতিক দল। জি জি সর্বলাস্ট, বাংলাদেশে তো বেশ অনেকগুলা হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধন আছে, বাট সর্বলাস্ট নিবন্ধন দল পরেও বর্তমানে যদি রাজনৈতিক দলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা হয়, 3টে ক্যাটাগরি করা হয়, তো তিনটার মধ্যে কিন্তু এখন গণ অধিকার পরিষদ, আমরা যদি নিউজ চ্যানেল দেখি, তো এখন জামাত, বিএনপি এবং গণ অধিকার, এই 3টে নাম কিন্তু চলে আসছে। তো এইটা, এই জি যে এত কারণ, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার পিছনে কি শুধু মানে এটা হওয়ার পিছনে অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এটা ভিন্নতা এর মধ্যে কি আছে? ভাই, একটা কথা হচ্ছে কি জানেন, সুসময় অনেক বন্ধু বটে কিন্তু দুঃসময় কাউকে পাওয়া যায় না। এখন আমাদের যখন এই যে 24-এর শেখ হাসিনা পতনের ভিপি নুরুল হক নূর ভাইকে যখন রিমান্ডে নিয়ে গেল, তিনি রিমান্ডে যাওয়া অবস্থায় কিন্তু বলে গেছে বাংলা মানুষকে, আপনারা 10% ধাক্কা দিন, শেখ হাসিনা পতনের একেবারে আমরা দ্বার প্রান্তে, আপনারা 10% ধাক্কা দিন, পতন হয়ে যাবে। তিনি কিন্তু বাংলার মানুষের কথা রিমান্ড দিচ্ছে তার একমাত্র নেতা, তিনি শেখ হাসিনা তারে পতন করছে যে এই যে নেতা নুরুল হক নূরের মাধ্যমে সব কলকাঠি নড়তেছে, এর আটকাইতে পারলে সবকিছু হয়ে যাবে। কিন্তু ভাই যখন মনে করেন যাচ্ছে রিমান্ড
পুলিশের তখনও বলে যাচ্ছে যে আপনারা 10% ধাক্কা দেন, দিলে সরকার পতন হয়ে যাবে, আপনারা কেউ পিছপা হবেন না, পতন হয়ে যাবে। সেইভাবেই যারা ছাত্ররা ছিল বা আপামর জনতা ছিল, সেভাবে ভিপি নুরুল হক নূর ভাইয়ের, আমার মতামত বা বাংলার মানুষের মতামত, ভিপি নুরুল হক নূর ভাইয়ের কথা রাখছে, যার জন্য শেখ হাসিনা পতন হয়ে গেছে। এখন আমি বলবো কি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আমাদেরই ভূমিকা অগ্রণ্য ছিল, কারণ আমরা অতীতে কখনোই কারো লাল চোখ বা কারো হুমকি ধামকা পরোয়া না করেও আমরা সামনের দিকে এগিয়ে গেছি। কখনো কেউ লাল চোখ দেখে আমাদের পিছুপা হতে পারিনি। আমি যখন শ্যামনগরে রাজনীতি করি, আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি বললেই হয় শ্যামনগরে, কত হামলা মামলা মনে করেন, আমাদের কখনো রাজপথ থেকে ফেরাতে পারিনি। এখন কথা হচ্ছে কি, যে এখন অনেকেই সবাই লাফালাফি করতেছে 5 তারিখের পরে, যে আমাদের লোকজন ছিল, ওই আমাদের লোকজন ছিল। একটা সময় ছিল যে মনে করেন, এখন তো এই যে প্রথমেই বলছি যে সুসময় অনেক বন্ধু বটে, অসময় কেউ না। এখন সবাই আমি গর্তের আপনার সাথে একটা কথা অ্যাড করতে চাই, যে আন্দোলনের সময় আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের, অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্টের বাদে, ওটার বাদে অন্যান্য রাজনৈতিক দল অনেকেই লুকিয়ে মুখোশে, মুখে মাস্ক পরে, শুধুমাত্র একটি দলই মনে হয় যে গণ অধিকার পরিষদের সব কর্মীরা যে নির্বিচারে ওপেনলি যে আমি আছি এখানে, এটা আমি দেখেছি। আসলে মানুষের মনের একটা বিশ্বস্ত জায়গা। আমার নিজের জেলাটা বলি ভাই, সাতক্ষীরাতে যখনই প্রথমে আমাদের আন্দোলনে সামিল হইলো, আমাদের কিন্তু ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদক সবাই কিন্তু মেন সমন্বয়কের দায়িত্ব থেকে মানুষ একজোট করে আমরা কিন্তু সাতক্ষীরাতে করেছি। এমনই ভাবে প্রত্যেকটা জেলাতে থানাতে আপনার জেলাতে সর্বপ্রথম এই যে আন্দোলন ডাক দিয়েছিল কে, এই যে 24-এর যে আমাদের যে সাতক্ষীরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আলী ইমরান ইমু ভাই, আমাদের সকলের প্রিয় ভাই, সবসময় দুঃসময়ে। তারপরে আমাদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন ভাই, সবার পরামর্শে ফার্স্ট এখানে আমরা সবাই মিলে আমাদের প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা বলে গ্রুপ তৈরি করা হয় ভাই। জি, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের অতিথি কাজী আমিনুর আদনান। কাজী আমিনুর আদনান ভাই, আদনানকে হচ্ছে আজকের সমাপনী বক্তব্য আমরা চলে যাব, যেহেতু আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা তার সাথে, অতিথির সাথে কথা বলবো। আচ্ছা, কাজী আমিনুর আদনান, আমি যতটুকু জানি আপনি সাতক্ষীরা জেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন কাজী আমিনুর আদনান? জি জি। আচ্ছা, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। কাজী আমিনুর আদনান, আমি যতটুকু জানি আপনি সাতক্ষীরা জেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকে আছেন, আপনি কি সঠিক বলছেন? জি। তো আপনি এই যে আমি দেখেছি বা কথা বলেছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার যে নবগঠিত কোর্ট কমিটিতে যে আহ্বায়ক মাহফুজ আলম জীবন, এবং সাতক্ষীরার যে সব থেকে বড় বিদ্যাপীঠ সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ, আপনারা এই জায়গায় বা সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের মতো জায়গায় আপনারা যে কমিটি বা যেগুলো দিয়েছেন, আপনারা কোন যোগ্যতার ভিত্তিতে এগুলো দিয়েছেন, বা কোন জিনিসগুলো দেখে আপনারা আসলে কমিটি দিচ্ছেন, বা কোনগুলোকে আপনারা সবথেকে বেশি হাইলাইট করতেছেন? জি, সকলকে আসসালামু আলাইকুম। আসলে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আসলে দুঃখ প্রকাশ করছি উপস্থিত সকলের কাছে। আমি আসলে সাংগঠনিক সফর, আসলে আমি সাংগঠনিক সফরে ঢাকাতে যাচ্ছি, কেন্দ্রে যাচ্ছি আর কি। তো যাই হোক, আমি এখন বাসের মধ্যে, যে কারণে লোকাল পরিবহন, আমি ওভাবে ক্যামেরা অন করতে পারতেছি না, এখানে লাইট নেই পর্যাপ্ত পরিমাণে, ইভেন কথাগুলো ওভাবে বলতে পারতেছি না। আমি কানেক্ট হয়েছি অনেক বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু ওভাবে ঠিক মতো কথা বলতে পারছিলাম না, কারণ আসলে হিউজ ক্রাউডেড এবং আমি একটা লোকাল পরিবহনে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। করেছিলাম সেটা আসলে শর্টে একটু দিলে। জি, আমি একটু শর্টে শেষ করি। আসলে বাংলাদেশে 53 বছরে যে অপরাজনীতি আমরা দেখেছি, এই 53 বছরে অর্থের অবাধ প্রবাহ, পেশি শক্তির উপর নির্ভর করে যে ছাত্র রাজনীতি এবং অস্ত্রের ঝনঝনানি যুক্ত যে রাজনীতি আমরা দেখেছি, এর পরিপ্রেক্ষিতে একটা ভিন্ন ধারার
অর্থাৎ নতুন ধারার একটা ছাত্র রাজনীতি বাংলাদেশকে আমরা উপহার দিতে যাচ্ছি, এবং সেই প্রেক্ষিতে আমরা খুঁজে খুঁজে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে এবং বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিয়ন, ওয়ার্ড গুলো থেকে খুঁজে খুঁজে বের করে দেশপ্রেমিক সচেতন ছাত্রদের হাতে এই ছাত্র অধিকার পরিষদের সেই দায়িত্বটা অর্পণ করে দিতে চাচ্ছে এবং দিচ্ছি। আসলে আমরা কোন প্রেক্ষিতে দায়িত্বগুলো তাদের উপর অর্পণ করতেছি এ বিষয়ে বলতে গেলে আসলে প্রথম কথা হচ্ছে যে একজন দেশপ্রেমিক এবং এই 53 বছরের যে অপরাজনীতি হয়েছে এর বিরুদ্ধে যিনি কথা বলেছেন এবং এর বিরুদ্ধে যার চিন্তা ভাবনা মনোভাব প্রকাশ করেছেন, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে দায়িত্বগুলো দিচ্ছি। কারণ আগামীর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বাংলাদেশ, এবং বর্তমান বাংলাদেশের মানুষ একটা নতুন ধারার রাজনীতি চায়, নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করে। সো আমরা সেই জায়গা থেকে এই নতুন ধারার রাজনীতি, নতুন ধারার ছাত্র রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ইউনিয়নগুলো থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন করছি। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কাজী আমিনুল হাসান আপনাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের লাইভে আমি যেতে চাই। লাইভে আমার বেশ কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এনামুল হক রাজীব জীবন ভাইয়ের কাছে একটা প্রশ্ন করেছেন। জীবন ভাইয়ের এলাকায় গণ অধিকার পরিষদের দাওয়াত তার আগে কি কেউ প্রচার করেছে কিনা, অর্থাৎ জীবন ভাইয়ের এলাকায় গণ অধিকার পরিষদ নিয়ে তার আগে কেউ তাকে এলাকায় দাওয়াত দিয়েছে কিনা? জি, রাহান ভাই, এইখানে আসলে আমি নতুন একটি রাজনৈতিক দল হিসেবে ছাত্র অধিকার পরিষদে আর কি দেবাটা উপজেলাতে নতুন। তো আমার সর্বোচ্চ ইচ্ছা ছিল যে আমি আর কি ছাত্র অধিকার পরিষদ দেবাটা উপজেলাতে আর কি প্রতিষ্ঠা করব। সেই খাতিরে মনে করেন যে সকল নেতা কর্মীদের সাথে আমি কথা বলে আর কি আজকের এই আহ্বায়ক পর্যায়ে আমি পৌঁছেছি। তো এইখানে আসলে গণ অধিকার পরিষদ নিয়ে 2018 সাল থেকে অনেকেই কাজ করতো। তো আমার সৌভাগ্য হয়নি তাদের সাথে আর কি যোগাযোগ করার। তো আমি ইতোমধ্যে আর কি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, এবং আমাদের প্রিয় বড় ভাই আছে আব্দুল্লাহ আল মামুন, তিনিও আর কি গণ অধিকার পরিষদ বলেন, যুব অধিকার পরিষদ বলেন, এমনকি আমাদের ছাত্র অধিকার পরিষদ নিয়েও আর কি অনেকটাই আর কি ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আর কি কাজ করে যাচ্ছে। তো আমরা চাই আমাদের যেহেতু গণ অধিকার পরিষদের আর কি কমিটি নাই, তো খুব দ্রুতই আর কি দেবাটাতে গণ অধিকার পরিষদ আসবে। খুব আর কি জাঁকজমকপূর্ণ ভাবে আর কি গণ অধিকার পরিষদ তাদের দায়িত্ব পালন করবে, এবং আমরা তাদের ছত্রছায়ায় আর কি বিভিন্ন কর্মকাণ্ডগুলো খুব সুন্দরভাবে আর কি পরিপাটির সহিত আর কি করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করি। আপনার আরেকটা প্রশ্ন করেছে, সেটা আমি একবারে শেষ করতে চাই, কারণ এর পরবর্তী আপনার কাছে আসার সময় হবে না, আমার সুযোগ হবে না। সেটা হচ্ছে প্রশ্ন করেছেন এনামুল হক বিজয় ভাই যে আগামীর পরিকল্পনা, অর্থাৎ দেবহাটের ছাত্র অধিকার পরিষদ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? জি রাহান ভাই, এখানে দেখবেন যে আসলে অনেকগুলো রাজনৈতিক দল ইতোমধ্যেই তাদের সক্ষমতার আর কি পরিচয় দিতে শুরু করছে। তো সেই খাতিরেও আমরাও চাই যে দেবাটাতে যাতে ছাত্র অধিকার পরিষদ তাদের নিজস্ব জায়গা হিসেবে তৈরি করতে পারে, ছাত্র অধিকার পরিষদ তাদের অদম্য আর কি সাহস নিয়ে কাজ করতে পারে। আপনি দেখে থাকবেন যে আমাদের উপজেলাতে দুইটা বড় বড় আর কি শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটি সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ এবং দেবাটা কলেজ। আমরা খুব দ্রুতই আর কি চেষ্টা করব এই কলেজগুলোতে আসলে আপনার ছাত্র অধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করার, এবং যেহেতু এটা একটি ছাত্র রাজনীতির প্ল্যাটফর্ম, তো ছাত্র রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে আপনার কলেজগুলো থেকেই আসলে ছাত্র রাজনীতি শুরু হয়। তো আমি চাই যে দেবাটা কলেজ কিংবা খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ, এই কলেজগুলোতে আপনার ছাত্র অধিকার পরিষদ আগামীতে খুব ভালোভাবে আর কি কাজ করে যাবে, এবং আমি প্রতিষ্ঠা করব বলে আশা ব্যক্ত করতেছি যে কেবিএ কলেজ, যেটা খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ, সেখানেও আমরা খুব দ্রুতই কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং দেবাটা কলেজ যেটা আছে সেখানেও আর কি আপনার ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা করার আর কি সিদ্ধান্ত গ্রহণ করতেছি। এবং আপনাদের ডিপে যেতে চাই, আপনারা কি কমিটি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন, কথা কি বলেছেন? আমাদের আত্মপ্রকাশ হয়েছে, কমিটি দেওয়ার ক্ষেত্রে আপনারা কোন বিষয়ে সবথেকে প্রাধান্য দিচ্ছেন? যেহেতু আমরা নতুন ভাবে আর কি আত্মপ্রকাশ করেছি, এর আগে কখনো দেবাটাতে ছাত্র অধিকার পরিষদ আর কি প্রতিষ্ঠিত হয় নাই, তো আমাদের কাজ করতে একটু আপনার সময়ের প্রয়োজন।
যেহেতু আমরা নতুন সংগঠন হিসেবেই এখানে কাজ করতেছি, আপনি তো দেবাটার আমরা যারা ভিডিও দেখতে অনেকে সামনে যেতে পারে, দেবাটার যারা বসবাস করেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি চাইবো যে সর্বোচ্চ সহযোগিতা আর কি তাদেরকে করতে, এবং আমাদের পক্ষ থেকেও আর কি তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করতে চাই। না যেখানে না, আমার দুর্নীতি, কথা হচ্ছে অনিয়ম, ভুল। দেবহাটাতে অবস্থানরত আহ, ছাত্রদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা দেবাটাতে আসলে অবস্থান করতেছে, যে আপনার ছাত্র অধিকার পরিষদ হিসেবে আমি তাদেরকে আহ্বান করব তারা যেন আমাদের সাথে যোগদান করে। যেহেতু এটা একটি হচ্ছে রাজপথ থেকে গড়ে ওঠা সংগঠন, এখানে হচ্ছে আপনার অসংখ্য ছাত্র আর কি তাদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই একটি ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করেছে। সেজন্য দেবাটায় যারা আর কি উপস্থিত আছেন বা দেবাটাবাসী, তাদেরকে আমি আহ্বান করব আমাদের এই ছাত্র রাজনীতির আর কি প্ল্যাটফর্মটা যেন আগামীতে ভালো ফলাফল করতে পারে, সেজন্য তাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। এবং জি তাদেরকে সাথে নিয়ে আমরা আগামীর হচ্ছে দেবাটা গঠন করব, ছাত্র অধিকার পরিষদ গঠন করব বলে আমি আশা রাখি। জি জি, ধন্যবাদ। তো আমি সর্বশেষ এমডি আজহারুল ইসলাম সাকিব ভাইয়ের কাছে আমি যেতে চাই। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন এমডি আজহারুল ইসলাম সাকিব? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যখন 2019 সালে এই ছাত্র অধিকার পরিষদ বেছে নিয়েছিলেন, আপনি কোন জিনিসটা সব ভিন্নতা পাওয়ার কারণে অন্যান্য দল থেকে আপনি এই দলটা বেছে নিয়েছেন? এই যে ভাই, আমি যেটা ফার্স্ট, আমি যে এই দলকে ভালোবাসার প্রথমই কারণ, আমি হঠাৎ করে মনে করেন লাইভে ভিবি নুরুল হক নূর ভাই একটা টক শো দেখি। ওখানে ভিবি নুরুল হক নূর ভাইয়ের টক শোতেই দেখি ওনার ভিতরে ফুটে ওঠে যে উনি চোরকে ডাইরেক্ট চোর বলার ক্ষমতা রাখে। ডাইরেক্ট মনে করেন ওনার ভিতরে সত্য, বাংলার যে মানুষের বৈষম্যহীন, তারপরে অধিকার আদায়ের জন্য রাজপথে মানুষের জন্য সংগ্রাম, তারপর ওনার বক্তব্যের ভিতরে ফুটে ওঠে বাংলার মানুষের জন্য ওনার মানে যখন ছাত্রলীগ হায়না, যুবলীগ হায়না, আওয়ামী হায়নারা যখন একের পর এক নির্যাতন, তখনই এক প্রকার সবাই বাকরুদ্ধ, মানে এক প্রকার সবার কথা বলার স্বাধীনতাই ছিল না, ভয়ে কেউ মুখ খুলতো না। সেখানে একমাত্র ভিপি নুরুল হক নূর ভাই, তিনি তার কণ্ঠে সবসময় কখনোই আমরা জড়তা বা কখনো ভীত বা ভয়ের কোনো কিছু দেখিনি। তার কণ্ঠে সবসময় ফুটে উঠেছে সত্য কিভাবে প্রকাশ করবে তিনি। তিনি ডাইরেক্ট চোরকে সামনে সামনে চোর বলছে। তিনি ডাইরেক্ট আমাদের বিভিন্ন টক শোতে ছাত্রলীগের যে সাদ্দাম বা রব্বানি, এদেরকে গণধোলাইয়ের মতো একদম বাংলা ওয়াশ করে দিয়েছে। তারপর থেকে আমি গণ অধিকার ছাত্র অধিকার পরিষদের কোটা সংস্কারের যে তাদের যুক্তিগত আন্দোলন, কোটা বাতিলের, এখান থেকে এগুলার সব থেকে আসার পর থেকে এমন কোন ছাত্র সংগঠন ছিল না যে এভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে সবকিছু, যারাই অন্যান্য দলের ছাত্র সংগঠন সবারই পকেট ভারী বা পকেটে ধান্দাবাজি করারই চিন্তা ভাবনা বা এমনই ফুটে উঠছে। কেউ কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে অন্য কোন সংগঠন করছে তারা নিজে পকেটে টাকা ঢুকাইছে। আর আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটা সংগঠন, বিপি নুরুল হক নূর ভাইয়ের নিজের পকেটের টাকা খরচ করে বাংলার মানুষের জন্য রাজনীতি করেছে। এই সব দিক থেকে মিলাই বাংলার মানুষের অধিকার আদায়ের, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, এই প্রতিবদ্ধ সবগুলো মিলাই একমাত্র জনতার অধিকার আদায়ের জন্য, মানুষের অসহায় নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য, মুক্তির জন্য একমাত্র বিপি নুরুল হক নূর ভাইয়ের কণ্ঠে সবসময় প্রকম্পিত হতো ভিতরা বা কাপুরুষেরা, তারপরে আওয়ামী হায়নারা তার ভয় পেতো। এই জন্য আমি ছাত্র অধিকারকে বেশি বেছে নিয়েছি। জি জি, আপনার নিজ উপজেলায় ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম কেমন চলছে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভাই, আমাদের নিজ উপজেলায় আমরা 2019 সাল থেকে প্রথমেই আমি যখন যুক্ত হই, তখন আমাদের যে বর্তমান জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন ভাই প্রথমে শ্যামনগরে সমন্বয়ক ছিল। তারপরে আমি 2019 সালে যুক্ত হওয়ার পরে প্রায় 1 বছরের মতো কাজ করছি দলের জন্য। কাজ করার পরে 2021 সালে আমাকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। তখন আমাদের যখন আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়, আমাদের সবগুলা সেই সময় দুঃসময় যখন অন্য কোনো রাজনীতির ছাত্র সংগঠনরা এক প্রকার আওয়ামীর সাথে, ছাত্রলীগের সাথে লিয়াজু করে চলতো, বা সেই সময় আমরা আমাদের সবগুলা প্রায় 12টা ইউনিয়ন থেকে আমরা 9টা ইউনিয়নেতে কমিটি দেওয়ার সক্ষম হয়েছিলাম। এখন আমরা আবার নতুন কমিটি পেয়েছি।
আমরা শ্যামনগর ছাত্র অধিকার পরিষদের সবাই শ্যামনগরে যখন শেখ হাসিনা পতন আন্দোলন হচ্ছিল, এখন আমাদের সেই কমিটি আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আমাদের কমিটি ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়ার পরে আবার নতুন কমিটি উপহার দিয়েছে। আমরা নতুন কমিটিটা 3 মাসের মতো পেয়েছি। এখন 3 মাসের ভিতরে আমাদের হচ্ছে আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমি 1 মাসের জন্য সংগঠন থেকে ছুটিতে ছিলাম। এখন জি জি আমরা আগামীতে শ্যামনগরে এখন বর্তমান আমাদের প্ল্যান, আমাদের সরকারি মহসিন ডিগ্রি কলেজের কমিটি চূড়ান্ত হয়ে গেছে, এখনো পাবলিশড হয়নি। আর আমাদের সদরে যে পৌরসভা পৌরসভা কমিটিটা আমাদের চলমান, ওখানে ও কমিটিও রেডি হয়ে গেছে আমাদের ইতিমধ্যে। আপনারা কি কলেজ কমিটি থেকে শুরু করে আপনারা কি ইউনিয়ন কমিটিতে চলে গেছেন? জি জি, আমরা হচ্ছে প্রায় 4টা-5টা ইউনিয়ন কমিটি আমাদের রেডি। এখন আমি যেহেতু ইন্ডিয়াতে ছিলাম আর আমার ব্যক্তিগত ঝামেলার জন্য আমি সংগঠন থেকে দূরে ছিলাম, যার জন্য আমাদের প্রকাশ করা সম্ভব হয়নি। ইতিমধ্যে আমি আবার জয়েন্ট হয়েছি। আমি এই সপ্তাহের ভিতরে বা 8-10 দিনের ভিতরে আমরা একের পর এক কমিটি এভাবে করব, প্রচার মানে পাবলিশড হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের শ্যামনগরে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠনের জন্য আমাদের মাসিক মিটিং বা সাপ্তাহিক মিটিংও হচ্ছে। মাসুদ রানা পরিকল্পনা করে হচ্ছে। সাকিব ভাই মাসুদ রানা প্রশ্ন করেছেন যে সাকিব ভাই আমাদের শ্যামনগরে কি গণ অধিকার পরিষদের কমিটি দেওয়া হয়েছে? না না, এখন আমাদের শ্যামনগরে গণ অধিকার পরিষদের কমিটি হয়নি। সাতক্ষীরা জেলাতেও আহ্বায়ক কমিটি ছিল, সেই কমিটিও এখনো আবার নতুন করে সাতক্ষীরা জেলায় আহ্বায়ক কমিটি হবে। তো আবার গণ অধিকার পরিষদের কমিটি হওয়ার পরে শ্যামনগরে কমিটি দেওয়ার চিন্তা ভাবনা হবে। যে আমাদের সাথে যুক্ত আছেন লাইভে অনেকেই, তার মধ্যে আমাদের সাথে প্রশ্ন করেছেন এমনি সাকিব আল হাসান, শ্যামনগর উপজেলার সভাপতি পরিকল্পনা, আসলে উনি পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করতেছিল, আপনারা এদিকে শুনেছেন যে আসলে আমাদের পরিকল্পনা অল সাতক্ষীরাবাসী জানে, বা আমরা দুঃসময় যখন কাজ করছি আমাদের পরিকল্পনায় আমরা খুলনা বিভাগের ভিতরে শ্যামনগরকেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে আপনাদের মাঝে উপহার দিব। জি জি, আশা করি এমনি সাকিব আল হাসান আপনি আপনার উত্তর পেয়েছেন। আমাদের লাইভে প্রশ্ন করেছেন জাহাঙ্গীর আলম যে ছাত্র অধিকার পরিষদ শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে দাওয়াত দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের সাথে সাকিব আল হাসান আর বলছে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা ও থানা শ্যামনগর, ছাত্রদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ কিভাবে এগিয়ে যাবে? আমি আবারও সাকিব ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা ও থানা শ্যামনগর, ছাত্রদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ কিভাবে এগিয়ে যাবে বা কিভাবে তাদের প্ল্যান আছে? ধন্যবাদ সাকিব আল হাসানকে সুন্দর প্রশ্ন করার জন্য। ভাই, শ্যামনগর থানা সবসময় দুঃসময় সর্বফার্স্ট সাতক্ষীরার ভিতরে, এমনকি আমি গর্ব করে বলতে পারি খুলনা বিভাগের ভিতরে আমাদের শ্যামনগর থানায় সব দিক থেকে ফার্স্ট ছিল। সাতক্ষীরাতে মিটিং এ বা অধিকার আদায়ের আন্দোলনে, তারপরে শ্যামনগরের সেই শক্ত মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার, আমরা বুক ফুলিয়ে শ্যামনগরে চলার জন্য সব মিলাই এখন আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ছাত্র নিয়ে শ্যামনগরে আমাদের অবস্থান থাকবে। ভিপি নুরুল হক নূর ভাইয়ের ঘাঁটি হিসেবে আমরা শ্যামনগরকে উপহার দিব। এবং আমরা ইতিমধ্যে অতীতে দুঃসময়ে যেভাবে কাজ করেছি, আমরা কারো লাল চোখকে ভয় পাইনি বা কারো হুমকি ধামকা পরোয়া না করে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে ছিলাম। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা লড়েছি। এমন ভাবে আমাদের ছাত্র অধিকার পরিষদ সহ যারা অধিকার আদায় বা জনতার অধিকার নিয়ে কাজ করতে চায়, আমরা সকল ছাত্রদেরকে নিয়ে আমরা শ্যামনগরকে একটা বৈষম্যহীন, দুর্নীতিবাজ, সুদখোর মুক্ত বা দালাল মুক্ত আমরা শ্যামনগর উপহার দিব, যেখানে কারো লাল চোখ বা দালালি, এখানে আমরা ছাত্রদের নিয়ে এটা উপহার দিব আমরা। জি জি, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান আমরা এখন শেষ করবো, তার আগে আমরা লাস্ট আমাদের কমেন্ট বক্স দিতে চাই। আজকে আমাদের যারা লাইভে এবং কমেন্টে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কমেন্টের প্রথমে ছিল যে এমডি নুরুল আলম ভাই, তাকে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে প্যান্ডেলা শুভেচ্ছা অভিনন্দন। আব্দুল আজিজ নয়ন, সবাইকে ভালোবাসা ও অভিনন্দন। সাকিব আল হাসান, বিগ ফ্যান। আচ্ছা, এমনি সুমন সৌরভ, শুভ কামনা সকলের জন্য। কাজী আমিনুর আদনান, সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইল। এমডি আজিবুর রহমান, সবাইকে অভিনন্দন। এমডি সুমন সৌরভ, শুভকামনা সবার জন্য। শাহরিয়ারকে নিয়ে আসেন। আসলে শাহরিয়ার ভাই উনি ওনার নেটওয়ার্কের সমস্যা বা কোনো টেকনিক্যাল সমস্যার কারণে আজকে লাইভ থেকে থাকতে পারে নাই।
সাকিব আল হাসান কর্মী বান্ধব দল, গণতন্ত্রগামী দল, এনামুল হক রাজীব, জেলা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। জাহাঙ্গীর আলম জেয়ার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শ্যামনগর উপজেলা। সাকিব ভাইকে নিয়ে আসেন। আসলে সাকিব ভাই প্রথমে ছিল না নেটওয়ার্কের সমস্যার কারণে, পরবর্তী থেকে উনি অ্যাড ভাই হয়েছে। আমি কিছু বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাকে আরেকটা দিন সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 9:30 থেকে 10:15, সেখানে আমরা অনুষ্ঠান শুরুই করি 10টার দিকে। এটা আন্তরিকভাবে দুঃখিত, আসলে টেকনিক্যাল সমস্যার কারণে। আর তারপরে আমাকে হচ্ছে যদি আপনি আরেকটা দিন সুযোগ দেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আব্দুল সালাম সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার থেকে উনি বলছেন। নিশান কাবির, আসলে যদি কারোর নাম উচ্চারণ করতে মিস্টেক হয় সবাই একটু সমস্যা দৃষ্টি দেখবেন, কারণ নামের স্পেলিং একটু ভিন্ন হয়। তো নিশান কাবির, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেবাটা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। জাহাঙ্গীর আলম আবারও আছেন। ঠিক সাকিব ভাই যে প্রশ্ন করেছিল উত্তর দিয়েছে। আচ্ছা, লাস্ট যেটা পেয়েছি, এমনি মাসুদ অনেক দুঃখের সময়ের মধ্যে দিয়েও শ্যামনগর উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলাতে বিভিন্ন মিছিল মিটিং এ সবার আগে উপস্থিত হয়েছে। জি ধন্যবাদ। আসলে ইচ্ছা যদি থাকে তাহলে সেটা করা সম্ভব, এটা আমরা দেখেছি। কারণ যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল, তারা বলতে এক কথায় বলা যায় তারা মানুষের বা ছাত্রদের মাথার উপর দিয়ে, অর্থাৎ আকাশ দিয়ে গুলি করছে, পিছন দিকে গুলি করছে, সামনে দিয়ে গুলি করছে। কিন্তু যে কিন্তু ভাই সবসময় আমাদের ভিতরে একটাই প্রতিবদ্ধ ছিল যে আধারকে ভয় পাওয়া যাবে না, আলো আসবে ইনশাআল্লাহ। আলো আমরা পেয়েছি ভাই। আর এই যে ছাত্র আন্দোলন এবং এই কোটা আন্দোলন এবং বৈষম্য যে বিরুদ্ধে সব থেকে আমরা সোচ্চার দেখেছি গণ অধিকার পরিষদের নূর ভাই, যার কথা না বললেই নয়। এবং উনি সব থেকে নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখেছি। আমি আমারটাই বলি, ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন স্থানে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। যে আওয়ামী লীগের যে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী এবং তার সাথে পুলিশের কিছু অসাধু ব্যক্তি যুক্ত হয়ে তাকে মানে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, আসলে সেটা কল্পনার বাইরে। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের কিছুদিন আগে তার হচ্ছে ফ্যামিলির যে খারাপ সময় যাচ্ছিল, সেই সময় তাকে হচ্ছে বাসা থেকে উঠায় নিয়ে আসে, এবং তার প্রতি যে অত্যাচার এবং সে যে সবসময় মানুষের অধিকার বাস্তবায়নের কথা বলে। আমরা এটাও দেখেছি যে গণ অধিকার পরিষদের রাজনীতির ধারা একটু ভিন্ন, যেমন অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যেমন আমরা দেখেছি যে কোন হচ্ছে পদ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কিছু পদ্ধতি অবলম্বন করা হয়, বাট আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যারা যোগ্য, শিক্ষিত এবং যারা এলাকা নিয়ে ভাবে তাদেরকেই আস্তে আস্তে কমিটি দিচ্ছে। এটার ক্ষেত্রে কোনো অর্থনৈতিক কারোর সক্ষমতা কতটুকু আছে এটা তারা দেখতেছে না, জাস্ট দেখতেছে সে আসলে কর্মী বান্ধব কিনা, আসলে সে এলাকার জন্য কি করতে পারে। সবাইকে অভিনন্দন। এবং নতুন রাজনৈতিক দল হিসেবে যে প্রথম 3 সারির দলের মধ্যে যে এত দ্রুত মানুষের মনে জায়গা করে নেবে, আসলে অবাস্তবকে বাস্তব করার একটা আমরা দেখেছি। তো এর মধ্যে আজকে আমাদের সাথে যে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ যে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের আহ্বায়ক শাহরিয়ার ভাই ছিল, বাট কোনো সমস্যার কারণে আমি যতটুকু পরে খোঁজে জানতে পেরেছি উনি একটু নার্ভাস হয়ে গিয়েছে, যার কারণে উনি লাইভে জয়েন হতে পারে নাই। পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল জাস্ট 9টায়, বাট বিভিন্ন সমস্যার কারণে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে হয়েছে 10টা একটু আগে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠানের শুরুটা খুবই বাজে হয়েছে। যারা ভিডিও দেখবেন অনুষ্ঠানের প্রথমে হয়তো বিরক্ত হতে পারেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সামনে আমরা চাই সবসময় ভালো কিছু দিতে, ভালো কোনো টক শো উপহার দিতে। আমি সবসময় চেষ্টা করতেছি, এবং সামনে আগামী দিনে আরো ভালো ভালো আমরা প্রোগ্রাম নিয়ে আসার চেষ্টা করব। শুধু যে গণ অধিকার পরিষদ তা নয়, বাংলাদেশের সব কয়টা রাজনৈতিক প্ল্যাটফর্মের কেনার আমি চেষ্টা করব, এবং সবাইকে মুক্তভাবে কথা বলার যে হচ্ছে
স্বাধীনতা এখন সবাই পেয়েছে। আমি শুধুমাত্র যে রাজনৈতিক দলে যারা পদস্থ কর্মকর্তা তাদেরকে না, যারা সাধারণ জনগণ আছে তাদেরকে আমি চেষ্টা করব আমার টকশো আনার জন্য। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লাইভে সমাজের জি, জন্য। ধন্যবাদ রায়হান কবির ভাই, আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাকেও ধন্যবাদ। আসলে আমরা নতুন হিসাবে যেভাবে কথা বলতে পেরেছি, আসলে অনেক ভুল এটা ভ্রান্তি আসলে হয়েছে বা হতে পারে। আর সবাইকে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখতে বলবো। আসলে একটা জিনিস আমি আগামীতে মনে করি, সবাই কিন্তু নতুন থাকে। হ্যাঁ, একটা জি, জিনিস জি, কিন্তু সবকিছু নতুন থাকে। যেমন আমি একটা জিনিস পরে আছি বা আপনারা শার্ট পরেছেন, একসময় কিন্তু প্যাকের মধ্যে নতুন ছিল, বাট পরে কিন্তু সেটা জি, জি, পুরাতন হয়ে গেছে। আপনি রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন, একসময় কিন্তু আপনি অনেক পুরাতন হয়ে যাবেন। তো নতুন হিসেবে ভুল জি। ভ্রান্তি হবে, এগুলো আসলে ক্ষমাদের সুন্দর দৃষ্টি দেখতে হবে। আর যারা নতুনদেরকে বেশি ভুল ধরে, আসলে তারা আফসোস করাটা আমি বললাম না। তো আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে ভাই, আসলে আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে। অবশ্যই জি, জি, আমরা একসময় বিপিন উড়ের মতো হতে চাবো আর কি। তার মতো জি, জি, বলিষ্ঠ জি। কণ্ঠ আমরা একসময় কথা বলবো। আমরাও তার মতো আর কি আপনার উচ্চ স্বরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, এই আশা ব্যক্ত রাখি। আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা এবং রেখে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, সবাই সেফ থাকবেন।